সলভ করা শুরু করি। 9 নাম্বারটাতে প্রবলেম ছিল, ঠিক আছে? যারা করো নাই স্যার, 9 প্রবলেম বলছে 1 গ্রাম বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটকে, চলো আমরা প্রবলেমগুলো হচ্ছে লিখতে থাকি। আমার বলা হয়েছে 1 গ্রাম বিশুদ্ধ বা পিওর ক্যালসিয়াম কার্বনেট এইটাকে 40 মিলিলিটার HCl দ্রবণে সম্পূর্ণরূপে দ্রবীভূত করা হলো। 40 মিলিলিটার HCl এর মধ্যে সম্পূর্ণভাবে দ্রবীভূত করা হলো। প্রাপ্ত দ্রবণকে সম্পূর্ণ প্রশমিত করতে আরো 40 মিলিলিটার 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। প্রাপ্ত দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে 40 মিলিলিটার 0.5 মোলার কি দরকার? সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। হলে প্রদত্ত HCl দ্রবণটির ঘনমাত্রা নির্ণয় করো। এই যে এইটার মোলারিটি কত? দ্যাটস দ্য কোশ্চেন। ভাইয়েরা কথা বললে না এখানে হারায় যাবা, মানে কোশ্চেন পড়তে পড়তে দেখবা তুমি নিজেই হারায় যাচ্ছ। জাস্ট মনোযোগ দিয়ে পড়লেও 2-3 বার করে পড়া লাগে, সেখানে যদি কথা বলতে থাকো বুঝবা না। আচ্ছা, আবার 1 গ্রাম পিওর ক্যালসিয়াম কার্বনেট ওইটাকে 40 মিলিলিটার HCl এর সাথে বিক্রিয়া করানো হয়েছে। করানোর পরেও দেখা গেছে যে ক্যালসিয়াম কার্বনেট আরো কিছু অবশিষ্ট ছিল। অবশিষ্ট ক্যালসিয়াম কার্বনেটকে আরো কিছু HCl অবশিষ্ট ছিল। অবশিষ্ট HCl কে আবার নিউট্রালাইজ করার জন্য এতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড আরো যোগ করা লাগছে, নিউট্রালাইজ করার জন্য, প্রশমিত করার জন্য। ঘটনাটা কি বুঝছি? আবার বলি, ক্ষার ছিল, ক্ষারকে প্রশমিত করার জন্য অ্যাসিড দিছ, এখন অ্যাসিড বেশি হয়ে গেছে। ওই বেশি অ্যাসিডকে আবার প্রশমিত করার জন্য আবার কি দিছো? ক্ষার দিছো। বুঝতে পারছি? এই হলো কথা। তাহলে আমার এই এতটুকু পরিমাণ, এই যে এখানে যত আছে 40 মিলিলিটার HCl, এই 40 মিলিলিটার HCl কে প্রশমিত করতে 40 মিলিলিটারের কত মোলার আমরা জানি না। 40 মিলিলিটার HCl কে প্রশমিত করতে দুইটা জিনিস লাগছে, একটা হচ্ছে এই অ্যামাউন্ট অফ সোডিয়াম হাইড্রোক্সাইড এন্ড এই অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম কার্বনেট। বুঝতে পেরেছি? দুই ভাবে সলভ করতে পারি। সবচেয়ে সহজ উপায় যেটা, যেহেতু এটা গ্রাম আছে, সো আমরা যদি সবকিছুতে গ্রাম বা মোলে নিয়ে যাই, দ্যাটস দ্য বেস্ট ওয়ে। ঠিক আছে? সো মোলে নিয়ে যাব সবকিছুর। আচ্ছা, শুরু করা যাক। সলিউশনের মধ্যে 40 মিলিলিটার 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? এইটা তাহলে এটার জন্য আমরা হচ্ছে মোল নাম্বার বের করে ফেলবো। ফর্মুলা হচ্ছে Vs/1000। ফর্মুলাটা জানি? ওকে, এই বেসিক ফর্মুলাটা ইউজ করতে আমার সবচেয়ে বেশি পছন্দ, কারণ হলো এখানে আসলে এটা খুব সাবলীল প্রসেস, বাকিগুলোর থেকে এটা সাবলীল প্রসেস। কত আসে এখানে? 0.02 মোল। থ্যাংক ইউ। আচ্ছা, এই গেল আমার সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা। এবার যদি আমরা এখানেই ক্যালকুলেট করে ফেলি যে এতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কতটুকু HCl আসলে বিক্রিয়া করবে, এটা আগেই যদি ক্যালকুলেট করতে চাই। সোডিয়াম হাইড্রোক্সাইড, ইট মাইট বি এ লেন্দি প্রসেস, কিন্তু আগে এভাবে বুঝায় নেই, তারপরে আমি আরেকটা প্রসেসও দেখাই দিচ্ছি। ঠিক আছে? এটা লেন্দি প্রসেস হলেও এটা হচ্ছে একদম বেসিক, যেটা হলো 9-10 এর কেউ বুঝতে পারবে। ঠিক আছে? এন্ড সো ভুল হওয়ার চান্স কম এখানে। সো আমরা যেটা দেখছি, 1 মোল HCl 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে। তার মানে ফ্রম দিস ইকুয়েশন আমরা কি বলতে পারি বলতো? এখান থেকে লিখলাম যে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ ইকুইভ্যালেন্ট টু 1 মোল HCl। তাহলে 0.02 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকুর সাথে বিক্রিয়া করবে? 0.02 মোল অফ HCl। ঠিক আছে? তাহলে আমরা এটাকে বললাম NaHCl1, এটা হচ্ছে 0.02 মোল। ঠিক আছে? আচ্ছা, ঘটনাটা যদি তুমি বুঝে থাকো তাহলে দেখো আমার এই পুরো প্রসেসটার মূল উদ্দেশ্যই হচ্ছে HCl কে প্রশমিত করা। ঠিক আছে? সেটা একবার তুমি ক্যালসিয়াম কার্বনেট দিয়ে করছো,
তাও পারো নাই, তারপরে আরো কি করছো, সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করছো। আচ্ছা, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু HCl কে ক্যান্সেল আউট করলো, নিউট্রালাইজ করলো, সেটা বের করছি। আর একটু বের করতে হবে যে ক্যালসিয়াম কার্বনেট কতটুকু কে নিউট্রালাইজ করবে, ঠিক আছে? তাহলে ক্যালসিয়াম কার্বনেটের সাথে রিঅ্যাকশনটা লিখে ফেলি, HCl, আমরা জানি যে 2 লাগবে এখানে, সো আগেই লিখে ফেললাম ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস H2O, পানি আর তার সাথে কার্বন ডাই অক্সাইড। এবং আমরা দেখছি যে 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের সাথে 2 মোল HCl বিক্রিয়া করে। আচ্ছা, তার আগে একটু মোল নাম্বারটা বের করে নেই। নাও এই যে N2 দিলাম, এটা N2 কার, N2 এর জন্য ফর্মুলা যেটা ইউজ করব সেটা হলো W/M, ঠিক আছে? 1 গ্রাম, আর ক্যালসিয়াম কার্বনেটের জন্য মলিকুলার মাস 100, তাহলে মোল পাচ্ছি 0.01 না 001, ঠিক আছে, 01 মোল। এবার উপরের ইকুয়েশন থেকে, স্টোইকিওমেট্রিক সমীকরণ থেকে, ফ্রম ইকুয়েশন আমরা বলতে পারছি যে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট ইজ ইকুইভ্যালেন্ট, বিক্রিয়া করে কতটুকুর সাথে, 2 মোল HCl এর সাথে। তাহলে 0.01 মোল ক্যালসিয়াম কার্বনেট কতটুকুর সাথে বিক্রিয়া করবে, 0.02 মোল HCl এর সাথে। তাহলে এখান থেকে আমরা NaCl2 বললাম 0.02 মোল। তাহলে NaCl টোটাল মোল সংখ্যা, এত কিছু না লিখে আমরা লিখি যে HCl এর টোটাল মোল নাম্বার হচ্ছে এই যে NaCl1 প্লাস NaCl2, এটা তাহলে টোটাল 0.04 মোল বের করতে বলছে, মোলারিটি। ফাইন, এখন তাহলে ফর্মুলা হচ্ছে N is equals to SV/1000, এখান থেকে S equal to হবে 1000 N/V, so 1000 N মানে 0.04 মোল ডিভাইডেড বাই ভলিউম কত, 40, কত আসছে, 1 মোলার। এই হচ্ছে আমার কনসেন্ট্রেশন। বলো তো বুঝছি না, ইটস এ লেন্দি প্রসেস, কিন্তু সহজ, বোঝা সহজ, ঠিক আছে? এই তো হলো কথা। আরেকটা উপায়ে করা যায়, কিন্তু ওই যে তোমাকে এখানে যেটা করতে হবে, আরেকটা উপায় করতে গেলে এইটার মোল মিলিলিটার থেকে ওই যে এটার মোল মিলিলিটার বের করতে হবে, তারপরে আলটিমেটলি তোমাকে মোল সংখ্যায় যাইতেই হবে, কারণ এইটা তো গ্রামে দেওয়া, মানে তুমি মোল সংখ্যাতে যেতেই হবে বা গ্রামে যাইতে হবে। সো ওয়াই নট দিস, শুরু থেকে এমনিই করলাম, ঠিক আছে? আর এইভাবে করলে মানে এই প্রসেসের কোনো হচ্ছে ড্রব্যাকস নাই, মানে এক্সামেরও কোনো আমাদের রিস্ক নাই যে টিচার মার্ক দিবে কি দিবে না, অবশ্যই দিবে, ঠিক আছে? এই প্রসেসে দিবেই। বাংলা লিখতে হয় কিছু কিছু, এখানে লিখে দিলা, কি লিখলা, সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা, ঠিক আছে? তারপরে লিখলা যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে এত মোল HCl, ঠিক আছে? এরপরে হচ্ছে এখানে লিখবো কার, এখানে ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যা, সুতরাং ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করবে এত মোল, টোটাল HCl ছিল এত মোল, তারপরে হচ্ছে সুতরাং HCl এর কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা হচ্ছে দিস, ঠিক আছে? বুঝা গেছে? আচ্ছা, তোমরা কি নাম্বার 8 করছিলা বাসায়? 8 এখানে করাই দিছিলাম, ওকে গুড। আর এইদিকে হচ্ছে একটু সবাই তাকাবো নাম্বার 15 এর দিকে, কোশ্চেন নাম্বার 15 এ একটা জিনিস দেখানোর জন্যই হচ্ছে 15টা বলা, মানে দেখাচ্ছি। ওখানে দেখো এইটা লেখা আছে M/4, what does that mean? এই যে 750 মিলিলিটার H2SO4, এইটার মানে কি? 0.25, 1/4 মোলার, ঠিক আছে? 1/4 মোলার বা 0.25 মোলার, ভেরি গুড। কোয়ার্টার মোলার বলে সামটাইমস। তাহলে আশা করি অ্যাসিড বেস টাইট্রেশন থেকে আসলে আর কোনো প্রবলেম থাকার কথা না। তারপরেও এই প্রবলেমগুলো সলভ করব, বইয়ের মধ্যে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ প্রবলেমস দেওয়া আছে, সেগুলো একটু দেখে সলভ করব। কোয়েশ্চেন মানে তুমি যদি বলো যে ভাইয়া কোয়েশ্চেন মানে
ইফ ইউ থিংক যে ভাই ওখানে তো অনেক কোশ্চেন দেওয়া আছে, এক্স্যাক্টলি তুমি ওই পয়েন্টেই রিচ করতে হবে যেই পয়েন্টে তুমি কোশ্চেনটা জাস্ট মানে কতই বা কোশ্চেন দেওয়া আছে একটা নিজে করার মধ্যে গুসারের বইয়ে 20টা 30টা। সো তোমার 20টা 30টা যদি তুমি প্রত্যেকটা 1 মিনিট করেও যদি টাইম দাও প্রতিটার পিছনে 20 মিনিট সময় লাগবে তোমার। ওই অবস্থায় যাইতে হবে যে প্রত্যেকটা কোশ্চেন পড়েই তুমি বুঝে ফেলতে পারো যে এটাই প্রসেসর করবো না, এটাই প্রসেসর করবো না, ঠিক আছে। কিছু কিছু হচ্ছে আচ্ছা ঠিক আছে এটা একটু করে দেখি, মিলায় দেখি অ্যানসার মিলতেছে কিনা, ঠিক আছে, ডান। সো এরকম করে আগাইতে হবে। যেটাই পারবা না, যেটার মধ্যে একটা আননোন অজানা জিনিস থাকবে, যেমন m/4 টাইপের কিছু থাকবে, তখন থামবা, থেমে হচ্ছে মার্ক করে রাখবা, ওইটা প্র্যাকটিস করবা, ট্রাই করবা যে হয় কিনা, ঠিক আছে। অলরাইট, মুভিং অন। তাহলে আর এখানে এটা নিয়ে আর আলোচনাই করতেছি না। ওকে, অ্যাসিড বেস কত? নাম্বার 4। আচ্ছা, নাম্বার 4টা ইন্টারেস্টিং। বলছে যে 0.1 মোলার HCl এবং HCl কে যদি আমরা সোডিয়াম কার্বনেট দিয়ে টাইট্রেশন করতে চাই, মিথাইল অরেঞ্জ এবং ফেনলফথ্যালিন ব্যবহার করা যাবে কিনা? ওকে, এই পাশ করতেছো তাই না? আমি ওদিকে লিখি তাহলে মিথাইল অরেঞ্জ আর ফেনলফথ্যালিন ইউজ করা যাবে কিনা। তোমাদেরকে ওই যে এই যে এইটা করতে গিয়ে হচ্ছে সিআর এর প্রয়োজনীয়তা অনুভব করলাম আর কি। যে তোমাদের ওই যে ওদিন গ্রুপের ওদিন হচ্ছে স্লাইড দেখালাম না, স্লাইডের তো এটা আমার স্ক্রিনশট দিয়ে দেওয়ার কথা ছিল, বাট আমি দিইনি, আমি ভুলে গেছি, ঠিক আছে। সো এই তো তোমরা একটু ক্লাসের পরে 2টা মিনিট টাইম দিও, মানে যারা সিআর পদপ্রার্থী হিসেবে থাকতে চান, নমিনেশন দিতে চান, তো তারা না 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 আমি জিনিস দেখাবো যে ইউ হ্যাভ টু মেইনটেইন দ্যাট এক্সেল, ঠিক আছে। একটা এক্সেল আছে, ওইটার মধ্যে লিখে টিখে রাখতে হবে কিছু জিনিসপাতি। এইটা এতটুকু, এইটাকে আমরা কোনোভাবে কি ইয়া করতে পারবো কিনা, যে মিথাইল অরেঞ্জ আর হচ্ছে ফেনলফথ্যালিন কোনোভাবে ইউজ করা যাবে কিনা, ঠিক আছে। কথা হচ্ছে এইখান থেকে আমরা একটা পিএইচ ক্যালকুলেট করতে পারবো না। আচ্ছা, এই পিএইচটা ধরো মানে জাস্ট সে আমরা এটা কত আসবে বলতে পারো মনে মনে? 0 না, 1 আসার কথা বা 2 আসার কথা, মাইনাস লগ 0.1 করো, 1 আসবে, 1 আসবে, তাহলে এটার পিএইচ আসবে 1। আচ্ছা, আর যখন আমি সোডিয়াম কার্বনেট নিয়ে বিক্রিয়া করব, সোডিয়াম কার্বনেট কিন্তু একটা দুর্বল ক্ষার, ঠিক আছে। সো ইয়েস, কাইন্ড অফ থিওরিটিক্যাল অ্যানসার, মানে এইটা বের করে দেখাই দিতে পারে, এতটুকু ম্যাথমেটিক্যাল, বাকিটুকু কি থিওরিটিক্যাল। কি কি লিখতে হবে যে আচ্ছা এইটা থেকে যেটা দুর্বল ক্ষার, তার মানে পিএইচ কোথায় গিয়ে থামবে, মোটামুটি ভাবে 6-7 ওখানে, ঠিক আছে। সো 1 থেকে অ্যারাউন্ড ধরো 6.5 পর্যন্ত গিয়ে থামলো, তাহলে এই জায়গায় দিস ইজ দ্য পিএইচ রেঞ্জ। এই পিএইচ রেঞ্জে মিথাইল অরেঞ্জ আর থাইমল ব্লু কি কাজ করতেছে, সরি ফেনলফথ্যালিন কাজ করছে কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে। এই রেঞ্জে ওরা কাজ করে কিনা সেটা দেখতে হবে। লেটস সি, আমরা একটু দেখে আসি রেঞ্জ কত ছিল মিথাইল অরেঞ্জের রেঞ্জ। ভাই রেঞ্জটা মুখস্থ করছো তোমরা? করতে হবে কিন্তু, আমি তো শিটি দেই নাই। ওকে সরি, আচ্ছা ঠিক আছে, আমার মাই ফল্ট। আচ্ছা, মিথাইল অরেঞ্জ হচ্ছে 3.1 থেকে 4.4 এই রেঞ্জের মধ্যে আছে। ইয়েস, 1 থেকে 6.5 যাবে। দেখতে হবে যে এইটা পাস করে যাচ্ছে কিনা। এই যে 1 তো এদিকে আর 6.5 কোথায়? এদিকে। তার মানে আগে এদিকে থাকবে, আগে বামে থাকবে, তার মানে এক কালারে থাকবে, পরে ডানে যাবে মানে অন্য কালারে যাবে। সো ইয়েস, উই ক্যান ইউজ দ্যাট, ওটা ইউজ করতে পারবো আমরা। এসে দেখো, এইটা মিথাইল অরেঞ্জের রেঞ্জ, ঠিক আছে। এই জিনিসটা বোঝাটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। মিথাইল অরেঞ্জ এর রেঞ্জ হচ্ছে দিস, কত? 3.1 থেকে 4.4। আর আমার টাইট্রেশনের রেঞ্জ হচ্ছে 1 থেকে 6.5। তার মানে আমি যখন টাইট্রেট করতেছি, পিএইচ আস্তে আস্তে করে এই যে 1 থেকে ইট উইল শিফট টুয়ার্ড 6.5, ওখানে গিয়ে শেষ হয়ে যাবে। তাহলে তোমার পরিবর্তনটা, টোটাল পরিবর্তন হচ্ছে 1 থেকে 6.5। আমাকে দেখতে হবে যে আমার যে ইন্ডিকেটরের রেঞ্জ আছে সেটা মাঝে পড়ে কিনা। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে 3.1 ইন্ডিকেটরের রেঞ্জ কি মিন করে? মিথাইল অরেঞ্জের জন্য ইন্ডিকেটরের রেঞ্জ হচ্ছে এটা মিন করে যে এর আগে থাকবে অরেঞ্জ আর পরে হয়ে যাবে ইয়েলো।
আগে থাকবে অরেঞ্জ কালার, পরে কি হবে ইয়েলো। এই দিকে অরেঞ্জ, ওই দিকে ইয়েলো, তার মানে এই যে দুইটা কালার থাকার চান্স আছে। সো উই ক্যান ইউজ দিস। এই যে এই দিক থেকে ওই দিকে তো যাচ্ছে, এই যে এমনি করে যাওয়ার সময় এই যে ইয়েলো ইয়েলো সরি অরেঞ্জ 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 টু করে ইয়েলো ইয়েলো ইয়েলো। সো ইয়েস উইল চেঞ্জ, ক্যান ইউজ দ্যাট। ফেনলফথেলিন, ফেনলফথেলিন কালারলেস থেকে কত হয়? কালারলেস থেকে হচ্ছে রেডিশ পিঙ্ক হয়। ফেনলফথেলিনের যে রেঞ্জ আছে সেই রেঞ্জ হচ্ছে 8.3 থেকে 10 পর্যন্ত। ফেনলফথেলিন এই যে বুঝে গেছো, ফেনলফথেলিন এই যে বুঝে গেছেন, ঠিক আছে? এই যে ওর বাম দিকেই কিন্তু থাকবে, আগেও কালারলেস, আফটার দ্য রিঅ্যাকশন পরেও কি কালারলেস, তার মানে উই ক্যান নট ইউজ ফেনলফথেলিন। ঠিক আছে? ইস্তেক বুঝছি? গুড, সবাই বুঝছি? অনিন্দিতা কি জিজ্ঞেস করব, জোনেই নাই। ঠিক আছে, আমরা নেক্সট যেটা স্টার্ট করব সেটার নাম হচ্ছে রেডক্স রিঅ্যাকশন। রেডক্স রিঅ্যাকশন, ওকে। সো দিস ইজ অ্যানাদার থিং। আজকের ক্লাসে যা যা বলবো সেগুলো হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য মোর ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাস থেকে হচ্ছে এমন জিনিস শুরু হবে যেগুলো সবকিছুর জন্য ইম্পর্টেন্ট, মানে ইনক্লুডিং কলেজ। তার আগে বুঝতে হবে যে রেডক্স জিনিসটা কি। মনে আছে নিশ্চয়ই, রেডক্স মানে জারণ বিজারণ। তাহলে ইলেকট্রন কি কোনো কিছু ত্যাগ করবে কিনা, কেউ ইলেকট্রন গ্রহণ করতেছে কিনা, মানে কোন একটা রিঅ্যাকশনের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে কিনা, সেটা হচ্ছে রেডক্স রিঅ্যাকশন। মানে সেইটার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করি, রেডক্স আর নন রেডক্স। আমরা রেডক্স নিয়ে আলোচনা করি। বাই দ্য ওয়ে, আমরা নিশ্চয়ই জানি যে যে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন এতক্ষণ পর্যন্ত যা, সেগুলো সবই কি নন রেডক্স রিঅ্যাকশন। আচ্ছা, একাডেমিকের জন্য না, টু বি অনেস্ট অ্যাডমিশনে বেশি আসে। মানে একাডেমিকের জন্য না করতে পারি না, বাট অ্যাডমিশনের জন্য মোর ইম্পর্টেন্ট, মানে ওখানে ফ্রিকোয়েন্ট এটা। ঠিক আছে, ওখানে ফ্রিকোয়েন্ট। আর ইয়েস, যদি একাডেমিক্যালি চ্যালেঞ্জিং কোশ্চেন করতে চায় কেউ, তখন তো ডেফিনেটলি এটা লাগবে। তবে এটা খুবই ফ্রিকোয়েন্ট কোশ্চেন যে তোমার ডাইরেক্ট অ্যাডমিশন টেস্টে কোশ্চেন করতেছে যে এটার রেঞ্জ কোনটা, ফেনলফথেলিনের রেঞ্জ কত, মিথাইলের রেঞ্জ কত, এগুলো আসেই। ঠিক আছে, এগুলো কমন থিংস। ওকে, আচ্ছা, তাহলে রেডক্স এর এখান থেকে লেটস স্টার্ট। রেডক্স এর কাহিনী নিশ্চয়ই জানি, রিডাকশন এন্ড অক্সিডেশন। সো এটা নিয়ে আর আসলে কথাবার্তা না বলি। এদিকে একটা एग्जांपल না দিলে আসলে হালাল হয় না জিনিসটা। ঠিক আছে, মানে দিস ইজ মানে একটা ট্র্যাডিশন। ঠিক আছে, একটা রিচুয়াল যে ইউ হ্যাভ টু রাইট দিস ইকুয়েশন রেডক্স এর মধ্যে। সেটা হচ্ছে জিঙ্ক আর কপার সালফেট এরা বিক্রিয়া করে জিঙ্ক সালফেট আর কপার প্রডিউস করে। ওকে, সো এই হলো কথা। এন্ড এই জায়গায় কোথায় কি হচ্ছে আমরা জানি, তারপরে একটু মানে উই আর গোনা প্রিটেন্ড উই ডোন্ট নো। তাহলে এখানে যেটা হচ্ছে জিঙ্ক তো মুক্ত মৌল, তাহলে এটার জারণ সংখ্যা বা অক্সিডেশন স্টেট 0। সালফেট অলওয়েজ 2-, তার মানে কপার হচ্ছে +2। সালফেট 2-, দ্যাট মিন্স জিঙ্ক হচ্ছে +2 আর কপার মুক্ত মৌল, তাহলে 0। হোয়াট ইজ হ্যাপেনিং? যেটা হচ্ছে জিঙ্ক হ্যাজ gone +2 from 0 and copper has gone 0 from +2, তাই তো? তাহলে এই যে তোমার জিঙ্ক যে ঘটনাটা ঘটাচ্ছে, এখানে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হচ্ছে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিতেছে। এই বিক্রিয়াটাকে আমরা বলছি জারণ অর্ধ বিক্রিয়া, যেটা হয়তো আমরা 9-10 এ থাকতে জাস্ট বলতাম জারণ বিক্রিয়া। হ্যাঁ, এটা জারণ বিক্রিয়া, মানে ক্লাসিফিকেশন ওয়াইজ এটা জারণ বিক্রিয়া, বাট যখন আমি পুরাটা আলোচনা করতেছি, পুরাটার মধ্যে এটা কি জারণ অর্ধ বিক্রিয়া। ঠিক আছে, আবার কপার 2+, ওইটা হলো দুইটা ইলেকট্রন যোগ করছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে কপার হয়ে যাচ্ছে। এই হলো বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। এবং দুইটা মিলে আমরা পাই হচ্ছে স্কেলেটাল ইকুয়েশন বা কঙ্কাল সমীকরণ। স্কেলেটাল ইকুয়েশন বা কঙ্কাল সমীকরণ। কারণ হচ্ছে ওই যে দেখো, ওখান থেকে আমরা আজাইরা কিছু জিনিস ছিল যেগুলো বাদ দিয়ে দিছি।
কি কি ছিল? সালফেট ছিল। আচ্ছা, এটা বলা ঠিক না, সবারই সমাজে হচ্ছে দাম আছে, প্রয়োজনীয়তা আছে। সো এই যে সালফেটকে আমরা বলতেছি দর্শক আয়ন। দর্শক আয়ন বা স্পেকটেটর আয়ন, ঠিক আছে? সো স্পেকটেটর আয়নগুলোর জারণ বিজারণে কোনো ইফেক্ট নাই, তো এই জন্য হচ্ছে আমরা ওদেরকে বাদ দিয়ে স্কেলেটাল ইকুয়েশন লিখি। সো এখান থেকে কয়েকটা জিনিস একটু মনে করাই দিই তোমাদেরকে, যেখানে যেই রিঅ্যাকশনের ক্ষেত্রে আমার অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা বাড়ে সেটাই জারণ, ঠিক আছে? জারণ সংখ্যা বাড়বে যেটা, সেটা হচ্ছে জারণ বা অক্সিডেশন, আর যেখানে কমবে সেটা হচ্ছে বিজারণ বা রিডাকশন। আচ্ছা, তো জারণ সংখ্যা কমতেছে, জারণ বিভিন্ন ভাবে হইতে পারে, আমরা एग्जांपल দিব কিছু। বিজারণও বিভিন্ন ভাবে হইতে পারে, সেটারও আমরা কিছু एग्जांपल দিব। एग्जांपल লেখা থাকার কথা ছিল, বাট where are those? আচ্ছা, সো एग्जांपल গুলো হচ্ছে, যেমন ধরো জারণেরই যদি পার্টিকুলারলি एग्जांपल দিতে চাই, তাহলে এইটা যেমন দেখতে পাচ্ছি, দিস ক্যান হ্যাপেন, যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ 2 ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, এটা হতে পারে অক্সিডেশন বা জারণ। তারপর শুধু যে পজিটিভ হবে তাই না, এমনও হতে পারে যে কোনো কিছু এই যে Cl- থেকে Cl হচ্ছে আর একটা ইলেকট্রন ছেড়ে দিতেছে, তার মানে জারণ নট নেসেসারিলি অলওয়েজ এটাই মিন করবে যে শুধু প্লাস নিয়েই ডিল করে, না, মাইনাসও থাকতে পারে। এমন হতে পারে যে তোমার একটা আয়ন ছিল, সেই আয়ন আরো একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে, মানে ফার্দার আরেকটা ইলেকট্রন ছেড়ে দিয়ে অন্য আয়নে ট্রান্সফার হয়ে গেছে, সেটাও জারণ, ঠিক আছে? এবং আর কি কিছু আছে? আর মোটামুটি কোনো एग्जांपल মনে পড়তেছে না। মাইনাস যদি থাকে এমন, মানে ইফ ইট ইজ পসিবল, ঠিক আছে, ইফ ইট ইজ পসিবল, ধরো আমি লিখলাম, মানে জাস্ট সে ধরো লিখলাম যে এইটা হচ্ছে কত ছিল, এটা হচ্ছে -4 ছিল, -4 ছিল, সেখান থেকে ধরো সালফার -2 হয়ে গেছে, রিলিজিং 2 ইলেকট্রনস, ঠিক আছে? দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে, এটা মানে যদি পসিবল হয়, জাস্ট ধরো হাইপোথেটিক্যালি ধরে নিলাম যে এই রকম সিচুয়েশন থেকে এরকমও হতে পারে জারণ মানে, ঠিক আছে? তাহলে জারণ মানে ছাড়ন, যেখানে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। ওকে, ইলেকট্রন ছেড়ে দিলে জারণ সংখ্যা বৃদ্ধি পায়, ওইটা থেকেও মনে রাখতে পারি যে অক্সিডেশন নাম্বার যদি বাড়ে কখনো, দ্যাট ইজ অক্সিডেশন বা জারণ। আচ্ছা, বিজারণে যাই। তাহলে বিজারণের ঠিক এক্স্যাক্টলি এরকম एग्जांपल দেওয়া পসিবল। রিডাকশনের জাস্ট উল্টা দিকে দিয়ে দিলে সেটাও হচ্ছে, সেটাও হয়। যেমন আমরা যদি এরকম হয় যে কোনো কপার 2+, কিছুক্ষণ আগে যেটা দেখলাম, কপার 2+ হচ্ছে কপার হয়ে গেল লিভিং 2 ইলেকট্রনস, সেটা বিজারণ। ক্লোরিন যদি একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে Cl, ও মাই ব্যাড, থ্যাংক ইউ, এখানে দুইটা ইলেকট্রন কপার হয়ে যায়। ক্লোরিন যদি একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Cl- হয়, সেটা হয়। তারপরে যদি ইভেন Fe3+ অথবা ধরো SN4+, সেটা দুইটা ইলেকট্রন গ্রহণ করে SN2+ হয়ে গেল, সেটাও হয়। এন্ড মাইনাসও তোমার ধরো বাড়তে পারে, মাইনাস বাড়লো কেমনে, ধরো সালফার 2-, দুইটা ইলেকট্রন আরো দুইটা ইলেকট্রন গ্রহণ করে সালফার 4- হয়ে গেল, अगेन হাইপোথেটিক্যাল সিচুয়েশন। তো এই হচ্ছে মোটামুটি ভাবে জারণ বিজারণ নিয়ে কথাবার্তা। আমরা তো আরো অনেক কথা বলবো জারণ বিজারণ নিয়েই। রেডক্স টাইট্রেশন যেহেতু পড়তেছি, রেডক্স টাইট্রেশনে মেইনলি আমরা হলো পটাশিয়াম ডাইক্রোমেট ইউজ করি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করি, যেগুলোর নিজেদেরই কালার থাকে। সো আমাদেরকে এক্সট্রা করে কোনো ইন্ডিকেটর ইউজ করতে হয় না। কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো আবার কালারলেস, যেমন ধরো সোডিয়াম থায়োসালফেট, ওদেরকে আবার যখন টাইট্রেট করব তখন হয়তো বা আয়োডিন মিক্স করে দিতে হয় একটু করে। আয়োডিনের আবার নিজের কালার আছে, রিঅ্যাকশনেরই পার্ট অফ দ্য রিঅ্যাকশন হিসেবে আয়োডিন থাকে, আয়োডিন আবার কালার আছে, কালার চেঞ্জ করে। মানে মোরাল অফ দ্য স্টোরি হলো মোস্ট অফ দ্য টাইম আমাদের কোনো এক্সট্রা ইন্ডিকেটর ইউজ না করলেও চলে রেডক্স টাইট্রেশনের ক্ষেত্রে। এখন রেডক্স রিঅ্যাকশনের মধ্যে কিছু ক্লাসিফিকেশন আছে, মানে রেডক্স বাট একটু অন্য টাইপের রেডক্স রিঅ্যাকশন, সেগুলো একটু দেখতে চাই। তো ফার্স্টে দেখবো হচ্ছে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন বা অসামঞ্জস্য বিক্রিয়া।
ঠিক আছে, ডিসপ্রপোর্শনেশন নামটা অনেক ঝামেলার। অসামঞ্জস্য বিক্রিয়া, রেডক্স বাট ঝামেলার রেডক্স, ঠিক আছে, ডিসপ্রপোর্শনেট বা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। আচ্ছা, আমরা এক্সাম্পলটা দিলে তারপরে বুঝাই দেই। ফার্স্ট এক্সাম্পল হচ্ছে যেখানে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলো ক্লোরিনের সাথে, ধরে না, এন্ড ক্লোরিনের সাথে বিক্রিয়া করলো, এই রিঅ্যাকশনটা হয় 15 to 20 ডিগ্রি সেলসিয়াস এর দিকে, বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড প্রোডিউস করলো, আর এট দ্য সেম টাইম সোডিয়াম হাইপোক্লোরাইট তৈরি করলো, সোডিয়াম ক্লোরাইড এন্ড NaOCl এটা প্রোডিউস করলো H2O। ওকে, লেটস সি হোয়াটস হ্যাপেনিং হিয়ার, কি ঘটতেছে। ক্লোরিন ওয়াজ 0, এখানে যদি তুমি মাপো তাহলে এটা +1, বাট এইটা হচ্ছে কত, -1, এন্ড এই জায়গায় যদি দেখো এটা +1 এটা -2, তার মানে ক্লোরিনকে কত হতে হচ্ছে, +1, এটা -2, সো +1 +1 0, ঠিক আছে। কি হইছে দেখছো, একই ক্লোরিন, ইট ওয়াজ 0, এই একই ক্লোরিনের এখানে হচ্ছে বিজারণ বা রিডাকশন, আর এই সেম ক্লোরিনই এখানে আবার কি হচ্ছে, অক্সিডেশন বা জারণ। তাহলে দিস ইজ কল্ড ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন, যেখানে বা অসামঞ্জস্য বিক্রিয়া, যেখানে একই বিক্রিয়কের জারণ হয় আবার বিজারণও হয়। তাহলে এখানে যদি আমি তোমাকে জিজ্ঞেস করি বিজারককে, রিডাক্টেন্টকে, রিডিউসিং এজেন্টকে, সেটাও ক্লোরিন, অক্সিডেন্ট বা জারককে, সেটাও কে, ক্লোরিন, ঠিক আছে। বাকি আর কারোই কিন্তু অক্সিডেশন নাম্বারে কোনো চেঞ্জ হয় না, ইট ওয়াজ +1 -2 +1 +1 +1 -2 +1 2 এরকমই আছে, বুঝতে পারতেছি, এই হচ্ছে কথা। তাহলে ডিসপ্রপোর্শনেশন বুঝা গেছে হোপফুলি। আমরা আরো কয়েকটা एग्जांपल জাস্ট লিখে দিব, ঠিক আছে। জারণ, স্পিকিং অফ দ্যাট, জারক আর বিজারক মনে আছে, যে জারণ করে সে বিজারক, তার মানে এরা যারা আছে, যারা জারণ করতেছিল তারা হচ্ছে আসলে বিজারক বা রিডাক্টেন্ট অথবা উই কল রিডিউসিং এজেন্টস, রিডিউসিং এজেন্টস। আর এদেরকে আমরা কি বলবো, যারা অক্সিডেশন করে তারা হচ্ছে অক্সিডেন্টস বা জারক, সরি বিজারণ যারা করতেছে তারা জারক, অক্সিডেন্টস বা জারক বা অক্সিডাইজিং এজেন্টস। আচ্ছা, एग्जांपल्स লিখেন। কে ওয়ালাইকুম আসসালাম। তারপরে বলো জিতু, यस, হ্যাঁ ওই যে আপুকে বলেছো, আর কিছু বিরিয়ানি অর্ডার দিয়েছি, সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে হচ্ছে 3H2O বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করে PH3 তার সাথে কি পাবা, কি চাও, ও হ্যাঁ শিওর, NaH2PO2, NaH2PO2 দুইটা, আর তার সাথে হলো তিনটা, তার সাথে হচ্ছে শ্বেত ফসফরাস উৎপন্ন হয়, শ্বেত ফসফরাস মানে হোয়াইট ফসফরাস। এখানে যেটা সেটাও হোয়াইট ফসফরাস, ফসফরাসের কয়েকটা প্রকার ভেদ আছে, তিনটা, রেড, ব্ল্যাক এন্ড হোয়াইট, ঠিক আছে। সো না, একটা ব্ল্যাক বলে না, এটা হচ্ছে গ্রে, তো না ভায়োলেটিশ আর কি, বাট মানে এমনি ওইটা অ্যাকচুয়ালি ফসফরাস না, ওটা ফসফরাসের একটা অক্সাইড। তো এমনি নরমাল ফসফরাস হচ্ছে তোমার শ্বেত, হোয়াইট ফসফরাস আর রেড ফসফরাস, ঠিক আছে। রেডটা একটু বেশি অ্যাংরি, বুঝছেন।
আচ্ছা এখানে কি হচ্ছে দেখো, ফসফরাসের ইট ওয়াজ 0 হিয়ার, এখানে ছিল 0 এন্ড এখান থেকে যেটা সরি আমি এখানে কেন এটা প্লাস লিখছি PO2 সো এখানে হচ্ছে তোমার ফসফরাস হচ্ছে -3 আর এইদিকে ফসফরাস হয়ে যাচ্ছে +1 উই ক্যান ক্যালকুলেট দ্যাট লেটার, আপাতত হচ্ছে জাস্ট এটা লিখে রাখি যে ইয়েস, তাহলে এখানে ফসফরাসের একই সাথে জারণ হচ্ছে বিজারণ হচ্ছে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। নাম্বার 3 এবার হলো 6 সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কনসেন্ট্রেটেড বা গাঢ় বা ঘন, এটার সাথে যখন আমরা ক্লোরিন যোগ করে দিব এই বিক্রিয়াটা হবে হচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, বিক্রিয়া করে যেটা দেখব সোডিয়াম ক্লোরাইড NaClO আর 3H2O, এটার নামকরণ গুলো একটু ঝামেলার। কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম হাইপোক্লোরাস অ্যাসিড, ক্লোরাস অ্যাসিড, ক্লোরিক অ্যাসিড, ক্লোরিক অ্যাসিড, আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে সোডিয়াম ক্লোরাইড আর ক্লোরেট, আচ্ছা আমি একটু পরে হচ্ছে বলতেছি। HCl কি? HCl তো HCl তাই না? HCl ঠিক আছে। তো সবচেয়ে এটা হচ্ছে সবচেয়ে কমটা, মানে কিভাবে বলবো, এটা হচ্ছে -1, এরপরে +1 হতে পারে, +1 এর एग्जांपल হচ্ছে HClO, ঠিক আছে HClO, এটার নাম হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। তারপরে হচ্ছে HClO2 ক্লোরাস অ্যাসিড, HClO3 ক্লোরিক অ্যাসিড, আর হচ্ছে HClO4 পারক্লোরিক অ্যাসিড, ঠিক আছে ইক, ঠিক আছে। মিডিয়াম মাঝখানে যেগুলো আছে এখানে কত থাকে বলো তো, +3 ইজ +5, এটা কত +7, সো এটা হচ্ছে এটা হচ্ছে ইক। আসের থেকেও যদি কম হয় হাইপোক্লোরাস, হাইপো মানে আরো কম, হাইপোথার্মিয়ার নাম শুনছো, টেম্পারেচার কমে যায় আরো, হাইপো মানে আরো কম, ঠিক আছে। তাহলে হাইপোক্লোরাস, ক্লোরাস, ক্লোরিক, ইক মানে বড়টা, পারক্লোরিক মানে আরো বড়টা, সবচেয়ে বড়টা, পারক্লোরিক মানে সবচেয়ে, যে কোনো পার যদি দেখো তার মানে হচ্ছে এটা কি সবচেয়ে বড়, পার ম্যাঙ্গানেট মানে ম্যাঙ্গানিজের যে জিনিস জারণ সংখ্যা, ঠিক আছে সেটা সবচেয়ে বড়, ওকে অলরাইট। সো এই জায়গায় কি কি চেঞ্জ হচ্ছে দেখো, ক্লোরিন ওয়াজ 0 এন্ড তারপরে এই জায়গায় তো -1 হচ্ছে, বাট এখানে কত হচ্ছে বলো তো, এখানে হচ্ছে -6 +1, যদি আমরা চিন্তা করো দিস ইজ +1, এটা সব মিলে -6, তাহলে দিস ইজ +5, তাহলে ক্লোরিনের এট দ্য সেম টাইম জারণ হচ্ছে আবার বিজারণও হচ্ছে। ওকে নাম্বার 4 হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস, এটার সাথে হচ্ছে যখন ক্লোরিনের বিক্রিয়া করবে ক্লোরিন রিমেইনস 0 এট দ্য বিগিনিং, 40 ডিগ্রি সেলসিয়াসে আমরা ক্যালসিয়াম OClCl, এইটা ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরেট, ঠিক আছে ক্লোরো হাইপোক্লোরেট, আর হচ্ছে H2O। এখানে যেটা হচ্ছে সেটা একই যৌগের মধ্যে দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, এইটা +1 আর এটা হচ্ছে -1, ক্লোরো মানে -1, হাইপোক্লোরেট মানে +1, ঠিক আছে। আচ্ছা এটা একটু নামগুলো লিখে দেই, দিস ইজ হাইপো, আস ইক, আর এটা পার প্লাস ইক, হাইপো আর আস। এদিকে মনোযোগ দেওয়ার দরকার নেই, ওদিকে মনোযোগ দেন, কেমনে হলো সেটা আপাতত জানার দরকার নাই, ইউ জাস্ট মেমোরাইজ দিস থিংস। পরীক্ষায় আসবে অসামঞ্জস্যপূর্ণ বিক্রিয়ার দুইটা রিঅ্যাকশন লিখো, দুইটা एग्जांपल লিখো, ঠাড়া মুখস্থ বসায় দিবেন, শেষ। কোন পরীক্ষার কথা বলতেছি? ভর্তি পরীক্ষার কথা। এটা আসে মাঝে আসে, কলেজের পরীক্ষায় এগুলো দিলে খুব ভালো হইতো। ক্ষতে আসে, ইয়েস ক্ষতে আসে যে দেখাও যে এটা একটা অসামঞ্জস্য বিক্রিয়া বা এরকম টাইপের। এমসিকিউতে ধরো আসতে পারে, এটা উদ্দীপকে দিয়ে দিল যে উপরে বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া, এটা আসতে পারে, ঠিক আছে।
এই তো তোমরা এই যে তোমরা নিজেরাই হচ্ছে বুঝতে পারতেছো এক্স্যাক্টলি যে কি কি টাইপের কোশ্চেন এখান থেকে হতে পারে। তবে ডাইরেক্ট মুখস্থ করা হিসেবে তোমার জাস্ট ভর্তি পরীক্ষাতেই আসে HNO3 এর সাথে 2NO প্লাস H2O। তাহলে নাইট্রিক অ্যাসিড কে ভেঙে ফেলতেছি, ভেঙে ফেলে নাইট্রাস অ্যাসিড যোগ মানে একসাথে যুক্ত হয়ে নাইট্রিক অ্যাসিড নাইট্রোজেন অক্সাইড H2O প্রোডিউস করতেছে। এখানে যেটা হচ্ছে একটু যদি হিসাব করো, দিস ইজ +1 -4, তার মানে দিস ইজ +3, আর এটা +1 -6, তার মানে এটা হচ্ছে +5। এই যে যারা হচ্ছে সন্দেহে থাকেন অনেক সময় যে নাইট্রোজেনের +5 কিভাবে হয়, এই যে আমাদের নাইট্রিক অ্যাসিড ইটসেলফ হচ্ছে কি নাইট্রোজেনের +5 এর एग्जांपल। ঠিক আছে, যে যোজনী 5 হয় কিভাবে, যে হিয়ার ইট ইজ। আচ্ছা, যেটা হচ্ছে নাইট্রোজেন +3 থেকে +5 হচ্ছে +2 হচ্ছে, তার মানে একটাতে হচ্ছে ছাড়তেছে আর একটাতে কি করতেছে, একটা গ্রহণ করতেছে, জারণ হচ্ছে বিজারণ হচ্ছে। ঠিক আছে, বলো +2 না, NO itself তো স্টেবল না খুব একটা। ঠিক আছে, কারণ NO তে হচ্ছে আনস্টেবিলিটির অনেক কারণ আছে। অক্সিজেনের তো জারণ সংখ্যা থাকার দরকার 2, দুইটা হাত গঠন করে। নাইট্রোজেনের মানে ভ্যালেন্সি যদি তুমি চিন্তা করো এই যে এরকম, আর অক্সিজেনেরটা যদি চিন্তা করো তাহলে হচ্ছে এমন। সো যেটা করে ওরা সেটা হচ্ছে আবার নাইট্রোজেনের এখানে এরকম থাকে। তো নাইট্রোজেনের যে এখানের দুইটা পাশাপাশি নিয়ে আসে, আর অক্সিজেন হচ্ছে যে অক্সিজেনের দুইটা পাশাপাশি নিয়ে আসে, এই যে এই দুইটা পাশাপাশি নিয়ে এটা করে। বাট দ্য থিং ইজ যে নাইট্রোজেনের তো এখানে লোন পেয়ার, এখানে একটা আবার কি থাকে, আরেকটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। এই আনপেয়ারটা পরে দেখা যায় কি যে এখানে এমনি করে একটা খুব ঝামেলার একটা বন্ড ফর্ম করে। অর হোয়াট ইট ক্যান ডু ইজ, এটা এখান থেকে সরে গিয়ে এখানে চলে আসলো, আর ও এখান থেকে একটা ভাগাই নিয়ে এসে এখানে নিয়ে চলে আসলো, এন্ড এটা একটা আনস্টেবল হচ্ছে ট্রিপল বন্ড ফর্ম করে। এখন আবার অক্সিজেনের কাছে একটা ডট, তাহলে কিছুক্ষণ আগে দেখো নাইট্রোজেনের কাছে একটা ডট ছিল, এখন আবার কার কাছে একটা ডট, অক্সিজেনের কাছে একটা ডট। সো এরকম ভাবে স্টেবল আনস্টেবল খেলা চলতে থাকে, বুঝতে পারছেন? একবার নাইট্রোজেন আনস্টেবল হয়, একবার অক্সিজেন আনস্টেবল হয়, এমনি করে একটা রেজোনেন্সের মধ্যে থাকে ওরা। সো ইয়েস, ডেফিনেটলি আনস্টেবল। গেল অসামঞ্জস্য বিক্রিয়া। তাহলে অসামঞ্জস্য যদি এটাকে বলি, দেয়ার শুড বি এ সামঞ্জস্য বিক্রিয়া। ঠিক আছে, অসামঞ্জস্য বিক্রিয়া যদি থাকে তাহলে আবার তার সাথে কি আছে, সামঞ্জস্য বিক্রিয়াও আছে। কোপ্রপরশনেশন রিঅ্যাকশন, অফ টপিক বলেন। OCl স্টাফ টু সে না, লিগ্যান্ড হিসেবে নাই এখানে, বাট কিভাবে বন্ড ফর্ম করছে এটাও হচ্ছে দেখার বিষয়। লিগ্যান্ড না, বিকজ আমরা যদি জটিল যৌগের মতো মনে হতে থাকে না, ইটস নট লাইক দ্যাট। ঠিক আছে, কারণ হলো ক্যালসিয়ামের তো যে ফাঁকা, ওই ক্যালসিয়ামের তো ফাঁকা ডি অরবিটাল আছে, জানি না, কমপ্লিকেটেড, দেখতে হবে, দেখে তারপরে কনফার্ম করে জানাচ্ছি। OCl লিগ্যান্ড না, এটার অ্যানসার হচ্ছে যে না, OCl লিগ্যান্ড না। অলরাইট, সামঞ্জস্য বিক্রিয়া বা কোপ্রপরশনেট রিঅ্যাকশন। চলেন আমরা আর 5 মিনিট করব। আচ্ছা, সো সামঞ্জস্য বিক্রিয়া বা কোপ্রপরশনেশন রিঅ্যাকশনের এখানে যেটা দেখছি আমরা কয়েকটা রিঅ্যাকশন, মানে আগে আবারও এগেইন আমরা एग्जांपल দিব, एग्जांपल দিয়ে বুঝাই। এই জিনিস তার সাথে 3KBr যোগ করলাম, তার সাথে 6HCl ছিল, বিক্রিয়া করে তারপরে হচ্ছে 6KCl এবং 3H2O, তার সাথে 3Br2। ঠিক আছে, এইটা কি কি হচ্ছে, লেটস সি, চলো দেখি। এইটা +1, দিস ইজ -6, সো ব্রোমিন ওয়াজ +5 পসিবল। কোন স্টেট বলো তো, এটা হাইপো না পার নাকি ইক নাকি আস? ইক। পার তো হচ্ছে +7,
ঠিক আছে ইক। আচ্ছা সো এটা কত, এটা হচ্ছে এটা +1 তো, সো ব্রোমিন হচ্ছে এই জায়গায় কি হিসেবে আছে -1 হিসেবে আছে, বাট আফটার দ্য রিঅ্যাকশন অল অফ দ্য ব্রোমিন বিকেম 0। সো এখানে এইটার জারণ হইছে আর এটার কি হইছে, সরি উল্টাটা বলতেছি, এটার বিজারণ হইছে আর এটার কি হইছে জারণ হইছে। ডিফারেন্ট জারণ সংখ্যা থেকে সেম জারণ সংখ্যায় আসছে, দ্যাটস হাউ উই উইল লুক ইনটু ইট। এখানে সেম জারণ সংখ্যা থেকে একই জিনিস সেম জারণ সংখ্যা থেকে ভিন্ন জারণ সংখ্যায় গেছে, আর এখানে হচ্ছে ভিন্ন জারণ সংখ্যা থেকে একই জিনিস সেম জারণ সংখ্যায় আসছে, এটার উল্টাটা। ঠিক আছে এটার উল্টাটা। সো ডিসপ্রপোর্শনেশন অসামঞ্জস্যতে অসামঞ্জস্যপূর্ণ হয়, আগে সামঞ্জস্য ছিল একই জায়গায় ছিল এখন ভিন্ন জায়গায় গেছে, অসামঞ্জস্য হয়ে গেছে, এখন আর সেম নাই, অসামঞ্জস্য বিক্রিয়া। দুইটা ভিন্ন ভিন্ন স্টেট থেকে সেম জায়গায় চলে আসছে, সামঞ্জস্যপূর্ণ হইছে, সামঞ্জস্য বিক্রিয়া। বুঝতে পারতেছি, এভাবে মনে রাখবেন নামটা। অলরাইট চলেন এখান থেকে আমাদের বেশি एग्जांपलও নাই, দুইটা एग्जांपल লিখতে হবে, KiO3 পটাশিয়াম iO3, এখান থেকে আবার হচ্ছে 5Ki, সেম রিঅ্যাকশনই 3H2SO2 বিক্রিয়া করে যেটা প্রোডিউস করবে সেটা হলো 3K2SO4 at the same time SO2, complicated, 3H2O আর তার সাথে হচ্ছে আয়োডিন মুক্ত হয়ে যাবে, আয়োডিন হচ্ছে 3 আয়োডিন মুক্ত হয়ে গেল। এবার তাহলে লেটস সি কোথায় কি ছিল, ছিল হচ্ছে +1 -6 মানে 5 + 5 ইক, তারপরে এটা +1 তার মানে দিস ইজ -1 নরমাল আয়োডাইড, আর এদিক থেকে হয়ে গেল কত 0। ঠিক আছে, তাহলে আয়োডিনেরই হচ্ছে জারণ হইছে, আয়োডিনেরই বিজারণ হইছে, সো ডিফারেন্ট স্টেট থেকে সেম স্টেটে চলে আসছে, ডিফারেন্ট স্টেট থেকে সেম অক্সিডেশন স্টেটে চলে আসছে। নেক্সট ওয়ান 2H2S হাইড্রোজেন সালফাইড SO2 সালফিউরা মানে সালফার ডাইঅক্সাইড, ভাইয়া বলেন H2SO2 হয়, H2SO2 হয় কিনা আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হতে পারে। অক্সিজেন এখানে 3 4 5, এখানে ও সরি এখানে 3 2 গুণ 6 9 3 4 12, আমার মনে হয় it should be 4, তাহলে 12 3 12 ঠিক আছে। আসলে H2SO2 না 3 হবে না, এই যে এখন গুণে দেখো সব ব্যালেন্স অবস্থা, এই যে 3, তাহলে ওখানে টাইপিং মিস্টেক যখন মানে টাইপিং মিস্টেক হয়েছে আগে যখন আমি ইকুয়েশন লিখছি, এইটা 3 এখানে 3 4 12 12, তাহলে কত হচ্ছে 15, এখানে হচ্ছে 3 4 12 12 3 15। আচ্ছা অলরাইট মুভিং অন, সামনে যাই। আর তারপরেরটা হচ্ছে 2s, তাহলে যেটা ঘটনা ঘটতেছে সেটা হলো -2 থেকে এখানে এই যে +2 ছিল -2 হইছে, আর এখানে অক্সিজেন -4 +4 ছিল, তাহলে -2 +4 থেকে এখানে কততে চলে যাচ্ছে 0 তে চলে যাচ্ছে, তাহলে এই গেল আমার কো-প্রপোর্শনেশন রিঅ্যাকশন। অলওয়েজ কি 0 তেই যাবে, অলওয়েজ 0 তে যাবে না, বলা টাফ আসলে, অলওয়েজ 0 তে যাবে তা না, সেম অক্সিডেশন নাম্বার আসবে। ওকে আরেকটা না পড়াইতে অভ্যাস খারাপ হয়ে গেছে আমাদের, এটা হচ্ছে প্রবলেম। ঠিক আছে, এই যে অনেকদিন পরে পড়াইতেছি এন্ড তোমরা পড়তেছো এক্স্যাক্টলি শত জারণ, এই যে লাস্ট ওয়ান এমনো লাস্ট ওয়ান, ঠিক আছে, শত জারণ বিজারণ অটো রিডক্স, ঠিক আছে, অটো রিডক্স যে ঘটনাটা ঘটে দেখেন KClO3 দেখছেন, এটা পটাশিয়াম পারক্লোরেট কে তাপ দিলেই কি হয়, তাপ দিলে হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন উৎপন্ন হয়, এখানে 2 এখানে 3। ওকে কি কি হচ্ছে লেটস সি, আমরা এখানে নাম্বারস গুলো যদি লিখি ইট ওয়াজ +5 আর অক্সিজেন ছিল এখানে -2, সব মিলে -6, ইয়েস
এখান থেকে এখানে গিয়ে এটা হয়ে যাচ্ছে -1 আর এটা হয়ে গেছে কত 0। তার মানে একই রিঅ্যাকশনের মধ্যে একই যৌগের মধ্যে একজন হচ্ছে জারণ করতেছে, তো একজন প্লাস থেকে -1 হচ্ছে, মানে একজন বিজারণ করতেছে, রিডাকশন করছে। ওই যৌগেরই অন্য কেউ, ওই যৌগেরই ওই কম্পাউন্ডেরই অন্য কেউ কি করতেছে, আবার জারণ করছে, জারণ বা অক্সিডেশন করছে, অক্সিডেশন করে জারণ সংখ্যা বেড়ে গেল। আবার তাহলে যখন কি করতেছি আমরা, একই পদার্থ নিজেকে ওরে ইলেকট্রন দিয়ে -1 বানায় ফেলছে, ক্লোরিন হচ্ছে অক্সিজেন থেকে ইলেকট্রন নিয়ে অক্সিজেনকে মুক্ত করে দিচ্ছে একই জিনিস থেকে। লিখো আগে, তারপরে কুল ডাউন, তারপরে হচ্ছে বাকিটা আমরা দেখাচ্ছি, বাকিটা আলোচনা করতেছি। লিখতে লিখতে গিয়ে কিছু ফিল করবা যে কোথা থেকে কি হচ্ছে। লিখেছেন? ওকে, আচ্ছা তাহলে আবার দেখো, এর আগে যেগুলো ছিল, এই ব্রোমিনটা অন্য যৌগের ছিল, এই ব্রোমিন নিজেও কি অন্য যৌগের ছিল, আলাদা আলাদা কম্পাউন্ড ছিল। এখানেও দেখো একই জায়গা থেকে আলাদা আলাদা কম্পাউন্ডে যাচ্ছে। এখানে যেটা হচ্ছে সেম কম্পাউন্ডের মধ্যেরই একজনের জারণ হইতেছে, আরেকজনের কি হচ্ছে বিজারণ হচ্ছে, নিজেরা নিয়ে। ঠিক আছে, এই হচ্ছে তোমার কি একটাই एग्जांपल মনে রাখবেন না। তাহলে তিন টাইপের ডিফারেন্ট থিংস দেখলাম, অসামঞ্জস্য বিক্রিয়া, সামঞ্জস্য বিক্রিয়া, আর হচ্ছে এটা কি অটো রিডক্স। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাস মিস দিও। নেক্সট ক্লাস মিস দিও মানে হচ্ছে ভাই অ্যাডমিশন পর্যন্ত সাফার করবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।